আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের বিগত বছরে ডি ইউনিটে কোন কোন টপিক থেকে বাংলা প্রশ্ন এসেছিল আমরা সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। আমরা মূলত টপিকগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ডি ইউনিটের জন্য এই টপিকগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা দেখলে তুমি একটা ধারণা পেয়ে যাবে যে ডি ইউনিটের জন্য তোমার কোন কোন টপিকগুলো খুবই দরকার। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, সবচেয়ে বড় দাসত্ব কোনটি? এইটা যদি আমরা দেখি, প্রশ্নটা কি থেকে এসেছে? আমাদের গদ্য অংশ থেকে এসেছে। গদ্য অংশের মধ্যে আমাদের যে প্রবন্ধ ছিল আমার পথ থেকে কিন্তু এটা এসেছে। তো কেমন ধরনের প্রশ্ন এসেছে এটা? হুবহু বলতে গেলে কিন্তু ডিরেক্ট যে প্রবন্ধের লাইন থেকে এসেছে, প্রবন্ধের যে লাইন আছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। কোনো অনুধাবনমূলক প্রশ্ন না, ডিরেক্ট জ্ঞানমূলক টাইপ প্রশ্ন কিন্তু এখানেই এসেছে। আর আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আর আমার পথ নেওয়া হয়েছে কোন প্রবন্ধ গ্রন্থ থেকে? রুদ্রমঙ্গল থেকে। তো আমার পথে সবচেয়ে বড় দাসত্ব হিসেবে কোনটাকে বলা হয়েছে? পরাবলম্বন, বিনয়, মিথ্যা, সংকোচ, কোনটাকে বলা হয়েছে? আমার পথে সবচেয়ে বড় দাসত্ব কোনটা? পরাবলম্বন, বিনয়, মিথ্যা, সংকোচ। কোনটা? পরাবলম্বনকে বলা হয়েছে সবচেয়ে বড় দাসত্ব। দেখো, আমার পথ প্রবন্ধ অনুসারে সবচেয়ে বড় দাসত্ব হলো পরাবলম্বন, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল হওয়া। ঊষর এর বিপরীত শব্দ কি? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কোথা থেকে এসেছে? বিপরীত শব্দ থেকে। কি থেকে? বিপরীত শব্দ থেকে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে বিরোচন অংশ, বিরোচন বলতে আমরা যেটা বুঝি এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই জিনিসগুলোকে কি বলা হয়? বিরোচন অংশ। তো বিরোচন অংশ থেকে কিন্তু আমাদের হাজী দানেশে প্রশ্ন আসছে, অর্থাৎ বিরোচন অংশগুলো আমরা আগে যা পড়েছি এই জিনিসগুলো আমাদেরকে পরীক্ষার আগে অবশ্যই রিভিশন দিয়ে দিতে হবে। তো ঊষরের বিপরীত শব্দ হচ্ছে উর্বর। পরবর্তী প্রশ্ন, রাজপথ এর ব্যাসবাক্য কি? অর্থাৎ প্রশ্নটা এসেছে কি থেকে? সমাস থেকে। সমাস থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন আসেই। সমাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি সব কিছুর জন্য আমরা সমাস পড়েছি। আমরা আবারও কি করব? সমাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমরা রিভিশন ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, এই বিষয়গুলো তোমরা একটু বেশি করে রিভিশন দিয়ে যাবে। তো রাজপথ এর ব্যাসবাক্য কি? রাজার পথ, রাজধানীতে যাওয়ার পথ, পথের রাজা, রাজার জন্য অন্য পথ কি? রাজপথ কি? পথের রাজা, রাজপথ। ওকে। খোয়াবনামা কি ধরনের গ্রন্থ? তাহলে প্রশ্নটা এসেছে কি থেকে? লেখক পরিচিতি অংশ থেকে। কি অংশ থেকে? লেখক পরিচিতি। কিসের লেখক পরিচিতি? টেক্সট বইয়ের গদ্যের লেখক পরিচিতি। গদ্যের লেখক পরিচিতি। তাহলে কোন গদ্যের লেখক পরিচিতি? এটা হচ্ছে রেইনকোট। কোন গদ্য? রেইনকোট। তো রেইনকোটকে লিখেছিল আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামানের ইলিয়াসের খোয়াবনামা কি ছিল? কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক। খোয়াবনামা কি ছিল? একটা উপন্যাস। এই যে আখতারুজ্জামান ইলিয়াসের, দেখো, তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত হয়েছে কয়টা? 28টা গল্প। এছাড়া রয়েছে 2টা উপন্যাস ও একটি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থগুলোর মধ্যে কি আছে? অন্য ঘরে অন্য শহর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর উপন্যাসের মধ্যে আছে সিলেকোটার সেপাই ও খোয়াবনামা। এই 2টা উপন্যাস কিন্তু তার আছে। ডাক্তার ডাকো, এখানে কোন কারকে কোন বিভক্ত? অর্থাৎ আমরা বুঝলাম যে হাজী দানেশে আমাদের কারক থেকে প্রশ্ন আসতে পারে। তো এটা কি কর্মে শূন্য, করণে শূন্য, কর্তায় শূন্য, কর্মে দ্বিতীয়? এটা কি আমার? কর্মে শূন্য। দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। এখানে ডাক্তার ডাক, আর ডাক্তারের সাথে কি কোনো বিভক্তি না থাকায় কি আছে? শূন্য বিভক্তি। তাই উত্তর হচ্ছে কি? কর্মে শূন্য। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? তাহলে এটাও কি? লেখক পরিচিতি থেকে। লেখক পরিচিতি। যদিও এই প্রশ্নটা কিন্তু বলতে গেলে তোমাদের ফুল সিলেবাসে, কারণ শর্ট সিলেবাসে কিন্তু বেগম রোকেয়ার কোনো লেখা নাই, ফুল সিলেবাসে আছে। তো বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? মতিচুর, সুলতানার স্বপ্ন, কানান্তর, অবরোধবাসিনী। বেগম রোকেয়ার উপন্যাস কোনটা? এই যে সুলতানার স্বপ্ন হচ্ছে তার উপন্যাস, সুলতানার স্বপ্ন। দেখো, বেগম রোকেয়া অনেকগুলো লেখা লিখেছেন, তার মধ্যে মতিচুর আর অবরোধবাসিনী হচ্ছে তার গদ্যগ্রন্থ। তাহলে কয়টা? মতিচুর আর অবরোধবাসিনী। আর তার সুলতানার স্বপ্ন আর পদ্মরাগ, এই 2টা কি তার উপন্যাস? সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ডাকাবুক বাগধারাটির অর্থ কি? তাহলে এই প্রশ্নটাও কি থেকে এসেছে? আমাদের বিরোচন থেকে। বিরোচনের কোন পাঠ? বাগধারা। বিরোচনের কোন পাঠ? বাগধারা। তো ডাকাবুক বাগধারাটির অর্থ কি? দুর্বল চিত্ত। দুর্বল বানানে কিন্তু আমার রস্য হবে। দুর্বল বানান কিন্তু আমাদের পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে। এলোমেলো, অসীম সাহসী, কুশ্রী। কি হবে? অসীম সাহসী। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তাহলে এই প্রশ্নটাও এসেছে লেখক পরিচিতি থেকে। লেখক পরিচিতি থেকে কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন আগেই দেখতে পেলাম যে লেখক পরিচিতি থেকে কিন্তু ভালো পরিমাণ প্রশ্ন আসতেছে।
লেখক পরিচিতি আমাদের কিন্তু হাজী দানেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1861, 1876, 1899, 1961। কত সালে জন্মগ্রহণ করেন? 1899। কাজী নজরুলের বেশ কিছু কাব্যগ্রন্থ আমরা একবার একটু দেখি, যেগুলো বারবার পরীক্ষায় আসে। যেমন বিদ্রোহ প্রধান কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির সন্ধ্যা, প্রলয় শিখা। প্রেম প্রধান কাব্যের মধ্যে আছে দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক, শেষ সৌগত। শিশুতোষ কাব্য আছে ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, নির্ঝর, সঞ্চিতা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রুদ্রমঙ্গল। এই রুদ্রমঙ্গল থেকেই কিন্তু আবার কি করা হয়েছে? আমার পথ নেওয়া হয়েছে, আমার পথ, আমার পথ। গল্পগ্রন্থের মধ্যে আছে ব্যথার দান, রিক্তের বেতন, শিউলিমালা। ধূমকেতু, নবযুগ, লাঙল এগুলো কি তার পত্রিকা। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তাহলে আমরা বুঝলাম যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসছে। পুরুষ স্ত্রীবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ থেকে গত বছর হাজী দানেশের প্রশ্ন এসেছিল। তো গুরু এর স্ত্রীলিঙ্গ কোনটি? গুরি, গুরুমা, গুরুনি, গুরবি। গুরু এর স্ত্রীবাচক শব্দ কি? স্ত্রীবাচক লিঙ্গ কি? গুরবি। নকশি কাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? এটাও কিন্তু আমরা বলতে পারি কবি ও লেখক পরিচিতি থেকে। কি থেকে এসেছে? কবি ও লেখক পরিচিতি থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। কবি ও লেখক পরিচিতি। তো কোন কবি ও লেখক পরিচিতির প্রশ্ন এখানে পেলাম আমরা? এটা হচ্ছে কি? জসিমউদ্দিন। তো জসিমউদ্দিনের কোন লেখাটা আমাদের আছে? জসিমউদ্দিনের কি আছে? প্রতিদান আছে আমাদের সিলেবাসে। প্রতিদান। তো প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর। কোন কাব্যগ্রন্থ? বালুচর। তো নকশিকাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? উপন্যাস, নাটক, কাব্য, ছোট গল্প। নকশিকাঁথার মাঠ একটা কি? কাব্যগ্রন্থ। নকশিকাঁথার মাঠ একটা কাব্যগ্রন্থ। কোনটি তৎসম উপসর্গ? তাহলে উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে। উপসর্গ থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। এটা গ্রহ হবে না, এটা প্র হবে। গড়, বেল, লা, এটা কি হবে? প্র হবে, প্র। এই যে তৎসম উপসর্গ 20টা। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, আপ, অভি, উপ, আ। শুদ্ধ শব্দ কোনটি? অর্থাৎ বানান থেকে প্রশ্ন আসবে আমাদের। বানান থেকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই। তো মুমূর্ষ বানানে আমরা কি জানি? রস্যু দীর্ঘ রস্যু হয়। তো কোথায় আছে? এখানে দীর্ঘ আছে, প্রথমেই ভুল। রস্যু দীর্ঘ রস্যু, রস্যু দীর্ঘ রস্যু, রস্যু রস্যু রস্যু। অর্থাৎ আমাদের দুইটা বানান কিন্তু ঠিক আছে, দুইটা বানান ঠিক আছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অর্থাৎ পরীক্ষায় যদি এমন দুইটা অপশন থাকে, আশা করি যে কোনো একটা তোমরা উত্তর কারেক্ট নিলে, যে কোনো একটা নিলেই আসলে হচ্ছে। পরবর্তী প্রশ্ন। তার আগে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বানান এখানে দেখানোর চেষ্টা করেছি, যে বানানগুলো বারবার আসে। যেমন অভ্যন্তরীণ, আনুষঙ্গিক, মুমূর্ষ, কৃষিজীবী, গৃহিণী, বিভীষিকা, নিরীক্ষণ, মুহুর্মুহুর সবগুলো রস্যু, এটা একটু খেয়াল করতে হবে। অদ্যাপি, আকাঙ্ক্ষা, আবির্ভাব, আলস্য, অতিথি, অমাবস্যা, অন্বেষণ, গণনা, উন্মেষ, আদ্যাক্ষর, ক্ষুদপীড়িত, গীতাঞ্জলি, ছান্নসিক, জ্ঞানভূষিত, তিতিক্ষা, নিশীথিনী, রশ্মিদিগি, নিপীড়িত, তেজস্ক্রিয়তা, প্রতিদ্বন্দ্বী, পরিপক্ক, যে কয় বয় হবে, পিপীলিকা, প্রকোষ্ঠ, ফার্নিচার ইত্যাদি বানান। তার এই পরে মনে কবিতায় কবি কাকে ভুলতে পারে না? তাহলে প্রশ্নটা এসেছে কি থেকে? কবিতা থেকে। কবিতা, কবিতা তো আমরা বলবো না, আমরা পদ্য বলি। পদ্য থেকে এসেছে। তাহারই পরে মনে। তো কবি কাকে ভুলতে পারে না? প্রিয়জনকে, শীতের শূন্যতাকে, হারানো দিনকে, নেহাল হোসেনকে। কাকে ভুলতে পারে না? শীতের শূন্যতাকে ভুলতে পারেন না। সঠিক বানান কোনটি? বানান থেকে কিন্তু আমরা মাত্রই দেখলাম যে বানান আমাদের গুরুত্বপূর্ণ, বানান থেকে প্রশ্ন আসতে পারে। তো মরিচিকা বানান প্রথমটা ভুল, এটা ভুল, এটা ভুল। মরিচিকা বানান কি? 3 নম্বরটা দীর্ঘী রস্যি, মরিচিকা। হাটে হাড়ি ভাঙা এর অর্থ কি? প্রশ্নটা প্রবাদ। এটা প্রবাদ বাক্য বলতে পারো, প্রবাদ বা বাগধারা হিসাবে ধরতে পারো, যেটাই ধরো। এটা মূলত বিরোচন অংশ, মেমোরাইজিং পার্ট তুমি যেটা পড়ো সেটার মধ্যে। তো হাটে হাড়ি ভাঙা কি? হাটের কাছে হাড়ি ভেঙে দেওয়া, হাটের মধ্যে হাড়ি ভেঙে ফেলা, কিছু হারিয়ে ফেলা, গোপন বিষয় প্রকাশ করা। কি? গোপন বিষয় প্রকাশ করা। চুলের সমার্থক শব্দ 9 কোনটি? পরীক্ষায় 9টা খেয়াল করো, 9টা অবশ্যই খেয়াল করে দেবো, না হলে কিন্তু সমস্যা। তাহলে কি? সমার্থক শব্দ, সমার্থক শব্দ অর্থাৎ আবারও সেই একই কথা, বিরোচন অংশ। অর্থাৎ মেমোরাইজিং পার্ট যেটা তোমরা পড়েছো, এখানে কুন্তল বানানে কিন্তু দন্ত্য 9 তয় হবে। যাই হোক, কেশ অর্থ চুল, চিকর অর্থ চুল, কুন্তল অর্থ চুল। তাহলে 3টাই হলো। 9 কোনটা? ললিত। ললিত শব্দের অর্থ কি? সুন্দর, সুন্দর। তাহলে উত্তর হলো কোনটা? প্রথমটা। এই যে কেশ, চিকর, অলোক, কুন্তল, সিরাজ এগুলো কি? চুলের সমার্থক শব্দ। অপ কি ধরনের উপসর্গ?
উপসর্গ থেকে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে। একটু আগে একটা প্রশ্ন আমরা দেখলাম, আবার একটা প্রশ্ন। কি ধরনের উপসর্গ? বাংলা, বিদেশি, তৎসম, মিশ্র। কোন ধরনের উপসর্গ? তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। জহির রায়হানের জন্ম কোন জেলায়? এই প্রশ্নটা কিন্তু আমরা বাংলা সাহিত্য হিসেবে ধরতে পারি, কেননা জহির রায়হানের কোনো লেখা কিন্তু আমাদের আসলে সিলেবাসভুক্ত নাই। সিলেবাসভুক্ত যেহেতু নাই, সেহেতু এটা আমাদের বাংলা সাহিত্য প্রশ্ন আমরা ধরতে পারি। এবং জহির রায়হান খুবই পপুলার বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তো আমরা এরকম গুরুত্বপূর্ণ যে রাইটারগুলো আছে তাদের লেখাগুলো একবার একটু দেখে যাব। তো জহির রায়হানের জন্ম কি ঢাকা, ফেনী, বরিশাল, মানিকগঞ্জ? কোথায়? এটা ফেনীতে। প্রশ্নটা আসলে ডিফিকাল্ট ছিল যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য, কারণ এটা সিলেবাসের কোনো কিছুই তোমরা পড়বা না। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতো? প্রশ্নটা নেওয়া হয়েছে গদ্য থেকে। কোন গদ্য থেকে? বিলাসী থেকে। তো কে দাবি করতো? খুড়া, ন্যাড়া, সাপুড়ে, ভূদেব বাবু। ভূদেব বাবুর কিন্তু সেই পারিবারিক প্রবন্ধের কথা বলা আছে। তো মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ নিজের দাবি করতো কে? খুড়া। আর এই বাগানের দখল সে পাইয়াছিল কিভাবে? স্রষ্টার নির্দেশে বা উপরের আদালতের হুকুম যেটাকে বলা হয়েছে লেখায়। তার মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে সেই মালিকানা পেয়েছিল। যত গর্জে তত বর্ষে নাই, বাক্যে যত তত অব্যয়ের ব্যবহার করেন, তাতে যত তত তত তত। তাহলে কি হচ্ছে এখানে? পরিমাণ, তুলনা, পরিণাম, তুলনা, কার্যকরণ, উপসংহার, এটা কি তুলনা করা হচ্ছে। তাহলে এই প্রশ্নে যদি টপিক বলি, আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী যেটা আমরা একাডেমিকে পড়ে এসেছি, সেখানে কিন্তু আমরা এই যোজক, অব্যয়, বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ে এসেছি। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কোন কারক? এই প্রশ্নটাও কারক থেকে এসেছে। এর আগেও কিন্তু আমরা একটা প্রশ্ন দেখলাম যে কারক থেকে এসেছে, যে কর্মকারক থেকে যে প্রশ্নটা ছিল। তো অন্ধজনে দেহ আলো, এটা কি? কর্ম, করণ, সম্প্রদান, অপদান। এটা কি? সম্প্রদান কারক। এগুলো কিন্তু খুবই কি বলবো, কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও বহুবার পরীক্ষায় এসেছে। অর্থাৎ হাজী দানেশের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোটামুটি বিগত বছরের বহু প্রশ্ন রিপিট হচ্ছে। আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি? প্রশ্নটা কি থেকে এসেছে? গদ্য থেকে। কি থেকে? গদ্য। তো গদ্যের কোন অংশ থেকে এসেছে? পাঠ পরিচিতি থেকে। পাঠ পরিচিতি। তো আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি? আত্মবিশ্বাস জাগ্রত, সমাজতন্ত্র, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যবাদ। কি হবে? আত্মবিশ্বাস জাগ্রত। মেকি শব্দের অর্থ কি? প্রশ্নটা এসেছে কোন অংশ থেকে? শব্দ অর্থ। কোন শব্দ অর্থ? টেক্সট বইয়ের গদ্যের শব্দ অর্থ। অর্থাৎ গদ্য পদ্যের শব্দ অর্থ আমাদের হাজী দানেশের জন্য গুরুত্বপূর্ণ। তো মেকি শব্দের অর্থ কি? সত্য, সততা, মিথ্যা, কোনোটিই নাই। মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা ভণ্ডামি। স্কুল থেকে স্কুল, প্রীতি থেকে প্রীতি, ধ্বনি পরিবর্তনকে কি বলে? প্রশ্নটা এসেছে ধ্বনি পরিবর্তন থেকে। কি থেকে? ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনগুলো আমাদের একবার দেখে যেতে হবে হাজী দানেশের জন্য। তো স্বরযুক্তি, সবিচ্ছেদ, বর্ণাগম, স্বরাগম, এটা কি হয়েছে? স্বরের আগমন ঘটেছে, অর্থাৎ স্বরাগম। সর্বশেষ প্রশ্ন আমরা দেখি, প্রতিদান কবিতায় কবি পৃথিবীকে কিভাবে সুন্দর করতে চেয়েছেন? অনিষ্টকারীর অনিষ্ট করে, অনিষ্টকারীর উপকার করে, প্রতিশোধ নিয়ে, কোনোটিই নয়। প্রশ্নটা তাহলে আমাদের পদ্য থেকে। পদ্যের কি থেকে? পাঠ পরিচিতি অংশ থেকে। পাঠ পরিচিতি। কি করবেন? লেখক কি করতে চান? অনিষ্টকারীর উপকার করতে চান। অনিষ্টকারীর উপকার। এই ছিল আমাদের 25টা প্রশ্ন বিগত বছরে আসা। এখন আমরা দেখি যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো ছিল, তারপর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। দেখো, গদ্য থেকে প্রশ্ন এসেছে 4টা, পদ্য থেকে এসেছে 2টা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কবি ও লেখক পরিস্থিতি থেকে প্রশ্ন এসেছে 5টা। হাজী দানেশে কবি ও লেখক পরিস্থিতি থেকে 5টা প্রশ্ন এসেছে। 5টা, একটা দুইটা প্রশ্ন না কিন্তু। অর্থাৎ লেখক পরিস্থিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বানান থেকে 2টা এসেছে, সমাস থেকে 1টা, কারক থেকে 2টা, উপসর্গ থেকে 2টা, ধ্বনি পরিবর্তন থেকে 1টা, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 1টা, সমর্থক শব্দ 1টা, বাগধারা 2টা, বিপরীত শব্দ 1টা, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ 1টা। এই ছিল 25টা প্রশ্নের টপিক। এখন ফাইনালি আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি। দেখো, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, এটা তো পড়তেই হবে, মাস্ট। এটা না বললেও পড়তে হবে। কবি ও লেখক পরিচিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। গতবারের প্রশ্ন দিকে তাকাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। বানান গুরুত্বপূর্ণ, ব্যাকরণিক শব্দশ্রেণী, সমাস, উপসর্গ, ধ্বনি পরিবর্তন, শব্দ। এই শব্দ বলতে ব্যাকরণিক শব্দশ্রেণীও আছে, এর পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন ভাষার যে শব্দ, কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন অবশ্যই দেখে যেতে হবে। সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, 3টা থেকেও প্রশ্ন কমসে কম এই 3টা থেকে তুমি মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন পাবা আশা করা যায়। এই 3টা পার্ট থেকে তুমি 4 থেকে 5টা প্রশ্ন পাচ্ছই। তো এই বিষয়গুলো পড়লে আশা করা যায় যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা মানবিকে যারা পরীক্ষা দিবা, বাংলা অংশ তোমাদের অনেক ভালো হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম।